জুলাই আন্দোলনের আহতরা এখনও হাসপাতালে কাতরাচ্ছে। যাদের গায়ে গুলি লেগেছে, যারা পঙ্গু হয়ে গেছে, যাদের হাত কাটতে হয়েছে, যাদের পা কাটতে হয়েছে, তারা এখনও চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সারা শরীরে 26টি গুলি লেগেছিল মোহাম্মদ শরীফের। মিরপুর 10 নম্বরে 5 তারিখ দুপুরবেলা যখন দেশ স্বাধীন হয়ে গেছে, যখন স্বৈরাচারী সরকার এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখনও কিন্তু নিরীহ ছাত্র জনতার উপরে আক্রমণ করে, গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেই আক্রমণেই আহত হয় মোহাম্মদ শরীফ। শরীফের শরীর থেকে অনেকগুলো গুলি বের করা হয়েছে, কিন্তু এখনও তার ডান চোখে 4টি গুলি রয়েছে, যেটি বের করা সম্ভব হয়নি। টানা 12 দিন এই আগারগাঁয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ সে এখান থেকে রিলিজ পেয়েছে, কিন্তু তার জীবনের কষ্টের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। এখান থেকে চিকিৎসা নিয়ে বের হওয়ার পরেও এখন তার কি অবস্থা সেটি তার মুখ থেকে আমরা জানব। আসলে সেদিন কি হয়েছিল সেটি ঘটনাটি বলে এখন যে চিকিৎসা আপনি নিলেন, এখন আপনার কি অবস্থা সেটি যদি বলেন, একটু যদি দেখান। জি, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছি। যখন জুলাইয়ের 16 তারিখে আবু সাঈদের ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই আবু সাঈদ ভাইয়ের ভিডিও দেখার পরে আর ঘরে থাকতে পারি নাই যে আমি এদেশের একটা সাধারণ নাগরিক। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানানোর আরেকটা কারণ ছিল, যখন সরকার পতনের আন্দোলনের এক দফা দাবি দিয়েছেন ছাত্ররা, আমি তখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নামার জন্য আমার ফ্যামিলির সাথে আমি যুদ্ধ করেছি। যুদ্ধ করার কারণ ছিল একটাই, যে 16 বছর রাজতন্ত্র নিজের একান্তভাবে নিজে স্বাধীনতারভাবে তার ক্ষমতা হস্তক্ষেপ করেছে, এমনকি ক্ষমতা রেখেছেন এই স্বৈরাচার হাসিনা। এমনকি এই দেশের আমরা সাধারণ জনগণ যারা ছিলাম, এই দেশের মেন পুলিশ বাহিনী যারা ছিল সন্ত্রাসী, তাদের এই 16 বছর যাবৎ তাদের স্বৈরাচারের শিকার আমরা ভুক্তভোগী এই সাধারণ জনতা। 5 তারিখে কি হয়েছিল? আগস্টের 5 তারিখে যখন স্বৈরাচার হাসিনা চলে গেছে, তখন আমরা বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করি। আমার বাসা মিরপুর 1 নম্বরে। 1 নম্বর থেকে আমি অংশগ্রহণ করে মিরপুর 2 নম্বর মডেল থানাতে আসি। আসার পরে ওখানে ছাত্র জনতা এমনকি সাধারণ জনগণ সবাই ওখানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে। তো আমিও ওই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার এক পর্যায়ে যখন মিরপুর মডেল থানা 2 নম্বরে আসি, আসার পরে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সৃষ্টি বলতে যেমন ওখানে বিজিবি, পুলিশ এবং 14 আসনের এমপি নিখিল, বর্তমান যুবলীগের সেক্রেটারি আর কি নিখিল, ওই সহকারে ওর গাড়ি এমনকি ওর ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী সব মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে আসে। তো আমরা আর বুঝতে পারি না, আমরা মনে করছি যে ওরও আমাদের মতো বিজয় মিছিলের অংশগ্রহণকারী, সাধারণ জনগণ। তো আমরা এটা ভাইবা আর কি ওপার থেকে মিরপুর স্টেডিয়ামের এপার থেকে আমরা মডেল থানার সামনে আসি। আসার পরে আমাদের উপরে প্রথমে ইট পাকটেল আর কি মারা হয়, যেমন ইট মারে, বিভিন্নভাবে লাঠিচার্জ করা হয়। পরে আমরা আমাদের জীবনবাসী থেকে আমরাও তাদের উপরে ইট পাকটেল মারি। এক পর্যায়ে আমাদের সাথে এখানে প্রায় 3টা থেকে 4:30 পর্যন্ত আমাদের সাথে এইভাবে বিভিন্ন জনগণের সাথে হামলা বিতর্কিত হয় পুলিশের সাথে। তারপরে আমরা পুলিশ যখন নিখিলের গাড়িটা চলে গেল, নিখিলের গাড়ি চলে যাওয়ার পরে আমরা বলছি মডেল থানাতে ঢুইকা ওই ভিডিও আমার কাছে আছে, আমাকে কিভাবে গুলি করা হয়েছে। আমি বলছি যে আপনারা আমাদের সাথে স্বৈরাচারী না করে আত্মসমর্থন করে আপনারা আমাদের সাথে রাজপথে নেমে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। তারা এটা না করে আমাদের উপরে নির্মমভাবে, তারা অতর্কিতভাবে আমাদের উপরে গুলি চালায়। আমার গায়ে টোটাল 22টি গুলি লাগে, এই রানে লাগে, আমার এই যে বুকে লাগে, বুকে আমার এগুলো সব স্পট আছে, আমার কাছে সব কিছু আছে। আমি একজন গানশটের রুগী এই যে আছে। তারপরে আমার এই নাকে লাগে, দাঁতটা অবশ হয়ে যায়। আমার এই যে এই চোখটা আমার চিরতরে, আমার ডাইন চোখটা
চলে গেছে, আমি আর কখনো এটাতে দেখতে পারবো না ডাক্তার বলছে। এমনকি আমার এখনও 4টি গুলি আমার পুরা এই শরীরে আছে, আমার কপালে আছে, মাথায় 2টা, চোখে 1টা। এই 4টা গুলি যদি আমার কখনো বের করতে যায় তাহলে ডাক্তার বলছে আমার কখনো আর স্মৃতিশক্তি ফিরে আসবে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছি, অনেক প্রোগ্রামে গিয়েছি। আর আমার ফ্যামিলির আমি জাতীয় চক্ষু স্টুডিওতে আগস্টের 5 তারিখে ভর্তি হয়েছি। ভর্তি হওয়াকালীন আমি এখানে সরকারিভাবে ট্রিটমেন্ট শুধু আমি পেয়েছি ফ্রি, শুধু গভর্নমেন্ট থেকে ট্রিটমেন্ট ফ্রি পাইছি, এছাড়া আর কিছুই না। আর এখন বর্তমানে ফ্যামিলির অবস্থা বলতে আমার ফ্যামিলির বড় ছেলে আমি, আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা হাইমচর থানা। বন্যায় আমার বাড়িঘরও বেসে গেছে, ওটা আমাদের বন্যায় ফোকাস করে নাই, শুধু ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ফোকাস করছে। আমার বাড়িঘরের ভিডিও আছে যে আমার বাড়িঘরের কী অবস্থা। আর ফ্যামিলির বড় ছেলে আমি, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স। বর্তমান আমার একজন মেহমান আসতেছে, আমার ওয়াইফ, উনিও গর্ভবতী, 5 মাস যাবৎ মানে আমার ওই বাচ্চার বয়স চলতেছে। তো টোটাল মিলে ওনাকে নিয়ে আমার 6 জন পরিবারের আমি একজন মেন চাবিগাড়ি উৎপাদনের। তো আমার কাজ বন্ধ জুলাইয়ের 17 তারিখ থেকে এই পর্যন্ত, আমার বর্তমানে কোনো কাজ নেই। আর এখন বর্তমানে আমার বাসা ছিল মিরপুর 1 নম্বরে, আমার বাসাও নেই বর্তমানে। যেমন আমি একটা সাগরে বাঁচতেছি, আমি আছি এক জায়গায়, আমার মা আছে দেশে, আমার ওয়াইফ আছে এক জায়গায়, আমার ভাই আছে এক জায়গায়। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারা এই জাতীয় চক্ষু স্টুডিওতে সাজিদ আলম ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই, ওনারা দুজন আসছেন। তাদের সাথে আমি কথা বলার সময় পেয়েছিলাম 2 মিনিট, কিন্তু আমার লাইফ স্টোরিটা বা আমার ভবিষ্যৎবাণী যে আমার এখন বর্তমান কী অবস্থাতে আমি আছি এটা তাদের সাথে বলার আমি সুযোগ পাই নাই। গভর্নমেন্ট থেকে আমাদেরকে শুধু সহযোগিতা বলতে যতটুকু ট্রিটমেন্ট প্রয়োজন ছিল এটাই তারা আমাদেরকে করছে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে রাজপথে নেমেছে আমরা সাধারণ জনগণ বা রিস্কাওয়ালা ভ্যানওয়ালা যারা ছিল তারা নেমেছে কোনো কোটার বা কোনো এমপিত্ব বা কোনো মন্ত্রিত্বর আশায় না। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুধু স্বৈরাচারের পতনের দাবিতে রাজপথে সবাই নামছে। আর এখন এই দাবি করে বা স্বৈরাচার খেদানোর পরে বর্তমানে বাংলাদেশে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে আছি, যেমন জাতীয় চক্ষুতে, পঙ্গুতে বা সিএমএসে, আমার মতো এরকম হাজারো মায়ের সন্তান মরে গেছে। তো আজকে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত না হয়ে আমি যদি মরে যেতাম তাহলেও আমার কোনো দুঃখ থাকতো না। আর এক চোখ হারিয়ে আজকে শরীফ যে চিকিৎসা নিয়েছে বা যতটুকু চিকিৎসা পেয়েছে তাতেও সে সন্তুষ্ট, কিন্তু এই এক চোখ হারিয়েও বাকি এক চোখে কিন্তু তার এই পৃথিবী সুন্দর করে সে দেখতে পাচ্ছে না। তার সামনের পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন, তার পরিবার, তার অনাগত সন্তানের ভবিষ্যৎ, সে এখন তার যে পরিস্থিতি সে কোনো কাজ করতে পারছে না, যে কারণে তার ঢাকায় যে বাড়িতে থাকতো ভাড়া বাড়ি সেটি ছেড়ে দিতে হয়েছে। এখন তার সামনে শুধুই অন্ধকার। এরকম শরীফের মতো হাজারো আন্দোলনকারী আজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তারা আহত, তারা নিঃস্ব। তাদের পাশে সাধারণ মানুষ যাতে দাঁড়ায়, তাদের পাশে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যেন দাঁড়ায়, এটাই তাদের দাবি।